সকালে নাস্তা না করলে কি সমস্যা হতে পারে? তাহলে মর্নিংটা আপনারা শুরু করেছেন কত পরে, সেটা আপনাকে কিন্তু বডির ভিতর বেশ হ্যাম্পার করে। ভাত, রুটি এবং আলু এই তিনটির মধ্যে কোনটি আসলে খাওয়া স্বাস্থ্যকর? তো আপনি যে কোয়ান্টিটি নিয়েছেন, প্রবলেম সেখানে, ভাতের দোষ না। দর্শক, স্বাগত জানাচ্ছি বি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইম্পেরিয়াল হেলথ ডক্টর ডেস্কে। বরাবরের মতো এবারও আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি নিশাত শারমিন নিশি, প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। চলে যাচ্ছি তার কাছে। আমরা সবসময় সুষম খাদ্য খাওয়ার কথা বলি, কিন্তু অনেকেই জানেন না এই সুষম খাবারটা কি বা এই তালিকায় কি কি ধরনের খাবার রয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে সুষম খাবারটা আসলে কি এবং কোন কোন খাবারগুলোকে আমরা সুষম খাদ্য বলি। একটা মানুষের কিন্তু বেঁচে থাকার জন্য কিছু ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, এই যে এই শব্দগুলো শুধু জানি, কিন্তু পুরো গুছিয়ে হয়তো অনেকেই জানেন না। এগুলো কিন্তু দরকার, এটা শুধু জানে। সো ব্যালেন্স ডায়েট মানে হলো একটা খাবার থাকবে, যেই খাবারের ভিতরে মানে একটা পুষ্টিই থাকবে তা না, মানে এক একটা খাবার নিয়ে আমরা খাবারটা যেটা সিলেক্ট করবো। ধরেন দুপুরের মিলটা যদি বলি, একটা কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ভিটামিন আর মিনারেলস আছে, এমন কিছু খাবার থাকতে হবে, তার সাথে ওয়াটার থাকতে হবে। আর ফ্যাটটা তো আমাদের খুবই জরুরি, যেটা আমরা কুকিং অয়েলটাই আমরা চিন্তা করি যে রান্না করার জন্য যে তেলটা। সো এই খাবারগুলো যদি আমরা একসাথে চিন্তা করি যে আমরা তাহলে কি ধরনের খাবারকে ব্যালেন্স ডায়েট বলবো, এটাকে যদি আমি বলি, যেমন ধরেন আপনি ভাত খাচ্ছেন, কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছেন, প্রোটিনের সোর্স হিসেবে আমরা দুপুরবেলা মাছ রাখতে পারি, বা চিকেনের একটা আইটেম রাখতে পারি, বা গরু খাসির মাংসটাও কিন্তু প্রোটিনের একটা আইটেম, বা ডিমের একটা তরকারি আপনি রাখতে পারেন, সেটিও কিন্তু প্রোটিনের একটা সোর্স। সো কার্বোহাইড্রেট, প্রোটিন হয়ে গেল। আপনি একটা ভিটামিন মিনারেলসের জন্য একটা ভেজিটেবল তো অবশ্যই বাসায় করেন, তাই না? বাসায় যখন আপনি ভিটামিন মিনারেলস চিন্তা করছেন, তখন আপনি শাক বা সবজির কথা চিন্তা করবেন যে এটা আপনার খাদ্য তালিকায় থেকে গেল। আপনি এটা রান্না করার জন্য যে পরিমাণ তেল ইউজ করেছেন, সেটা কম বা বেশি যাই হোক, তার মানে আপনি ফ্যাট চলে আসে। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সবগুলো চলে আসলো। খাওয়ার পরে হোক বা আগে হোক, আপনি তো পানি খাচ্ছেন। তার মানে এই যে খাবারগুলোকে একসাথে খাওয়া, এই একসাথে খাওয়াটাকেই আমরা আসলে ব্যালেন্স ডায়েটটা বলি। আমাদের শরীরে ক্যালোরির চাহিদা রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনন্দিন ক্যালোরির চাহিদাটা ঠিক কতটুকু? এই কোশ্চেনটা একটু জটিল, কারণ একটা মানুষের যে কত ক্যালোরি দরকার, এটা একদম ফিক্সড করে বলা যাবে না। কারণ একটা মানুষের ক্যালোরি ডিপেন্ড করবে তার বয়স, সে কি জেন্ডারটা চিন্তা করতে হবে, সে কি মেল না ফিমেল, তাকে চিন্তা করতে হবে হাইট কত। যেমন ধরেন একটা 6 ফিটের যে একটা মানুষ, তার ক্যালোরি যা থাকবে, সেখানে যদি একটা 5 ফিটের একটা মানুষের কথা বলেন, হাইট কতটা চেঞ্জ আপনি বুঝতে পারছেন। সো তার সাথে ক্যালোরি অনেক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটা ধরেন আন্ডারওয়েট, লাইক আপনার ধরেন যার 45 কিলো আছে, ধরেন তার থাকতে হবে 60 কিলো, তাহলে কত ওজন কম দেখতে পাচ্ছেন। তো তার যত ক্যালোরি দরকার হবে, আবার যার হলো দরকার হলো 60 কিলো, তার আছে হলো 80 কিলো, তাহলে তার ক্যালোরি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে একটা মানুষের এই টোটাল ক্যালোরিটা ডিপেন্ড করবে তার কয়েকটা বিষয়ের উপর, যে তার হলো বয়সটা কত, তার জেন্ডারটা কি, এবং তার হাইট ওয়েট কত, এবং সে কি কাজ করে। যেমন আমরা যদি রাস্তায় দেখি যে রিক্সা পোলার যারা আমাদের, তাদের যে পরিমাণ কায়িক পরিশ্রম হয়, আমরা যারা ডেস্ক জব করি, আমাদের ক্ষেত্রে কিন্তু এতটা কায়িক পরিশ্রম হয় না। সো আমাদের এটাকে বলা হয় লাইফস্টাইল। এই যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল, মানে আমি কি করছি তার উপরে, এর উপরে কিন্তু সব কিছুই আমাদের ক্যালোরি নির্ভর করে এবং চেঞ্জ হয়ে যায়। সকালে নাস্তা করা নিয়ে আমাদের সবারই একটা সমস্যা থাকে, বিশেষ করে যারা চাকরিজীবী বা যারা স্কুল কলেজে যায়, তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, সকালের নাস্তাটা করে যাচ্ছে না। তো সেক্ষেত্রে সকালে নাস্তা না করলে কি সমস্যা হতে পারে? ব্রেকফাস্ট, তার মানে ফাস্ট মানে রোজা, মানে না খেয়ে থাকা, আর ব্রেক করেছি আমি, তার মানে ফাস্টকে যদি আপনি ব্রেক করেন, হ্যাঁ রোজা ভেঙেছি। সো রোজাটাও আসলে আমরা রমজান মাসের জন্য বলি, কিন্তু ফাস্ট মানে না খেয়ে থাকা। হ্যাঁ, তাহলে আমরা সারা রাত তো আর খাই না, ঘুমাচ্ছি। সো এই ফাস্টকে আপনি যখন ব্রেক করবেন, তখন সেটা হবে ব্রেকফাস্ট। সো আপনি তো ব্রেক করেননি, তাহলে আপনার মর্নিং শুরু হয়নি। সো আপনি যখন স্টার্ট করবেন, তখন আপনি ব্রেক করেছেন, তাহলে মর্নিংটা আপনার শুরু করেছেন কত পরে, সেটা আপনাকে কিন্তু বডির ভিতর বেশ হ্যাম্পার করে। কারণ আমরা যখন সারা রাত ঘুমাই, প্রায় তো 7-8 ঘন্টা ঘুমাই, তাই না? অ্যাটলিস্ট অনেকে কিন্তু 10 ঘন্টাও ঘুমায়, যে অনেক আর্লিলি শুয়ে পড়লে আবার উঠতে উঠতেও দেরি, আবার ব্রেকফাস্টও ঠিক মতো করছে না। তাহলে এই যে 10 ঘন্টা আপনি না খেয়ে আছেন, আপনার বডির টোটাল কম্পোজিশনই তো চেঞ্জ হয়ে গেল। রাতের বেলা আপনার ঠিক মতো ঘুম হয়েছে, কিন্তু শুধু খাওয়াটা না দেওয়ার কারণে আপনার বডিটা হেলদি থাকতে গিয়েও কিন্তু হলো না। সো সকালের খাবার স্কিপ করাটা একেবারেই আনহেলদি। একটা কথা আছে না যে সকালের খাবার হবে রাজার মতো, এই যে একটা কথা, এটা আমার খুব ভালো লাগে, যে সকালের খাবারটা হবে রাজার মতো। রাজারা যেরকম অনেক খাবারগুলো মিলে খেত, অনেক আইটেম করে, এই খাবারটা কিন্তু আমাদের সকালবেলা খাওয়া যেতে পারে। যদি আমাদের আসলে হয় কি, যে আমাদের খুব একটা তাড়াহুড়া থাকে, আমাদের লাইফস্টাইলটাকে আমরা তো চিন্তা করি না, আমরা একটু ভেবে কাজ করি না, আমরা মানে করতে হবে তাই করি। কিন্তু আমাদের ফুড অ্যান্ড লাইফস্টাইল সবই যে আমাদের ক্যারিয়ারের কথা বলেন, হেলদি থাকা বলেন, আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করা বলেন, সুখে থাকা বলেন, সবই কিন্তু আমাদের এই একটার সাথে আরেকটা সম্পৃক্ত। সো আপনি যদি সকালবেলা ব্রেকফাস্টটা করতে চান, আপনাকে তো আগে উঠতে হবে। আপনি তো না উঠে ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারবেন না, কিন্তু উঠেই তো আপনি চলে যাবেন স্কুল, কলেজ বা অফিসে, তাহলে আপনার বডি তো রেডি না।
সো আপনার যদি হেলদি থাকতে হয় একটু আর্লি ওঠেন। একটু আর্লিটা কত আর্লি সেটা আপনার ডিপেন্ড করবে যে আপনি কয়টায় রাতে ঘুমিয়েছেন বা আপনার কয়টায় অফিস, এটার উপর ডিপেন্ড করবে। সো আপনাকে যে ভোর 5টায় উঠেই যে 1 কিলো দৌড়িয়ে আসতে হবে তা না। আপনি যদি সেটা 8টায় ওঠেন তাহলে অ্যাটলিস্ট আপনাকে চিন্তা করতে হবে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হাতে নিয়ে আপনাকে উঠতে হবে। সো আপনি যদি 9টায় অফিসে যান তাহলে 8টায় না উঠে আপনি 7:30টায় ওঠেন, একটু রেডি হন, মানে আপনার বডিটাকে রেডি করেন যে আমি এখন একটু পরে ব্রেকফাস্ট করবো, কারণ উঠেই সাথে সাথে হয়তো খেতে পারবেন, আপনার বডি তো খাওয়ার জন্য রেডি না। সো যখন আপনি রেডি করতে শুরু করবেন, একটু একটু করে লাইফস্টাইলটাকে ঠিক করবেন, তখন দেখবেন আপনার খাওয়াটাও একটা ইচ্ছা তৈরি হবে। ভাত ভাত ছাড়া বাঙালির একেবারেই চলে না। আর ভাত যেহেতু ওজন বাড়ায়, এরকম একটা কথা প্রচলিত আছে। অনেকে এখন কিন্তু ভাতটাকে একটু এড়িয়ে চলে সেখানে রুটি রুটি খান, বা অনেকে আলু খুব পছন্দ করেন। তো এই ভাত, রুটি এবং আলু, এই তিনটির মধ্যে কোনটি আসলে খাওয়া স্বাস্থ্যকর? বিশেষ করে আপনি যেটা প্রথমে বলেন বাঙালির কথা, তো বাঙালি হিসেবে আমাদের যে স্ট্যাপল ফুড, আমরা তো সেই ঐতিহ্য বা আমাদের যে কালচার সেখান থেকে তো আমরা পরিবর্তন পুরোটা করে ফেলতে হবে এমন কোনো জরুরি না। ভাত তো আমাদের শত্রু না। হ্যাঁ, তো আমরা আসলে যেটা খাই, আমরা একটা সাদা পাহাড় খাই। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন ভাতের কোয়ান্টিটি, আমরা কিন্তু এই পোর্শন কখনো চিন্তা করতে পারি না, ভাত এতটুকু খাবো, আমার ভাত তো এরকম হয়, অথবা আমি জানি না কত ভাত খাচ্ছি। প্লেট ভরে ভাত না দিলে আমাদের চলে একেবারেই না। না। আর 1 প্লেট শেষ করে আবার নিয়েছেন, তো আপনি যে কোয়ান্টিটি নিয়েছেন, প্রবলেম সেখানে, ভাতের দোষ না। দোষ হলো আপনি যে কোয়ান্টিটি নিয়েছেন সেই কোয়ান্টিটি আপনার যে চাহিদা ছিল তার থেকে 2 গুণ অথবা 3 গুণ, এমনও হতে পারে 4-5 গুণ। সো সেক্ষেত্রে আপনি যদি সেটা ভাতের জায়গায় যদি আলু খান অথবা যদি আপনি রুটি খান, কোয়ান্টিটি যদি সেটাই হয় যে আপনি কয়টা রুটি খাচ্ছেন সেটা আপনি জানেন না, বা কত পোর্শনে আপনি খেয়েছেন সেটা যদি না জানেন, সেক্ষেত্রে আপনার আসলে ভাতের শুধু দোষ দিয়ে লাভ নেই। আর ভাতের অল্টারনেট হিসেবে আপনি রুটি খেতে পারেন, তবে শুধু ভাত আর রুটির পরিবর্তে আপনি আলু খাবেন, কয় কেজি খাবেন? এটা আসলে ঠিক হবে না যে আপনি আলু খাচ্ছেন শুধু, কিন্তু আপনি আলু দিয়ে টোটাল জিনিসটাকে, তো এটা তো একটা স্টার্চ থাকে, তো আপনি তো সবগুলো একসাথে ক্যালকুলেশন করে পারবেন না। ভাত দিয়ে আরও অনেক নিউট্রিয়েন্ট আনা যায়, ভাতের সাথে মাছ খাবেন, অন্যান্য সবজি টবজি খাবেন, কিন্তু আলু দিয়ে নিজেই তো একটা সবজি হিসেবে শুধু আলু ভর্তা খাবেন, অথবা আলু হয়তো আপনি একটা সটেড করে নেবেন, অথবা আলুর কোনো একটা কিছু খাবেন, তার সাথে দেখা যাবে কিছুই খাওয়া হবে না। সো সেক্ষেত্রে আপনি একটু এনজয় করার জন্য আলু নিতে পারেন, আলুর সাথে ডেফিনেটলি অন্য কিছু নিতে পারেন, সেদিনও হয়তো আপনি ভাত অ্যাভয়েড করলেন, বাট এটা আসলে হেলদি না, একটা ব্যালেন্স নিউট্রিশনের মধ্যে পড়ে না। ভাতের সবচেয়ে বেটার যেটা হয়, ভাতের পোর্শনটা আপনি একটু চেঞ্জ করে নেন, যে আপনার এই জন্য আপনি একটু পুষ্টিবিদের সাথে দেখা করতে পারেন যে কত পরিমাণ নিলে পরে আপনার কোনো, কেন আপনি ভাত বন্ধ করছেন, হয়তো ওজন বেশি, হয়তো ডায়াবেটিসের ইস্যু চিন্তা করেছেন, তো আপনার জন্য আসলে কতটুকু ভাত আপনার কোনো অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে না, সেটা আপনি একটু সিলেক্ট করতে পারেন ওর সাথে। আর যদি অল্টারনেটিভ করতে চান তাহলে আমার মনে হয় ভাতের অবলিক আপনি একটু রুটি নিতে পারেন, কিন্তু অফকোর্স সেটা আলুর দিকে যাবে না। আমরা জানি যে শিশু বয়সী মানুষের শারীরিক এবং মানসিক বিকাশের কিন্তু অধিকাংশটাই হয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে শিশু বয়সের শারীরিক এবং মানসিক বিকাশের কথা বলছি, এই সময়টাতে কোন খাবার সবচেয়ে বেশি জরুরি শিশুদের জন্য? শিশুদের জন্য অনেকগুলো খাবারই আমাদের জরুরি, কারণ কোন বয়সের কথা বলছেন সেটা যদি ধরেন আমি বাড়ন্ত বয়সের শিশুর কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই প্রোটিনটা জরুরি, এটা হলো সবার আগে জরুরি সবই, তবে প্রোটিনের জরুরিটা সবচাইতে, কারণ যেহেতু একটা ডেভেলপমেন্টের ব্যাপার আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমাদের সেল ফাংশনটাকে ভালোভাবে কাজ করার জন্য, রিপেয়ার করার জন্য প্রোটিনের বাইরে কিছু নেই। কিন্তু সে যদি শুধু প্রোটিনই খায় কিন্তু তার সাথে যদি প্রপার ক্যালোরি না নেয় তাহলে কিন্তু চলবে না। এবং এই ক্যালোরি আসবে একটা ভালো ফ্যাট থেকে, ক্যালোরি আসবে কার্বোহাইড্রেট থেকে, সেটি অবশ্যই চিনি জাতীয় খাবার না যে সুগার খাই তাহলে তো কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি, ব্যাপারটা এমন না। ভিটামিন মিনারেলস তো থাকতে হবে, কিছু ভিটামিন মিনারেলস আপনার যদি মনে করেন ফ্রুটস থেকে বা ফ্রুট জুস থেকে নিয়ে আসেন সেটাও হতে পারে। আর প্রোটিনের সোর্স হিসেবে আপনি ফিশ, চিকেন রাখতে পারেন, ডিম তো অবশ্যই রাখতে হবে। একটা শিশুর জন্য যারা একটু বাড়তি ক্যালোরি দরকার তাদের জন্যও কিন্তু আপনার ডিমটা দিয়ে যদি ডিম ভাজি করে দেন, বাড়তি ক্যালোরিটা চলে আসে ডিম ভাজি করে। আর তাছাড়া আপনি তার সাথে একটু নাটস রাখবেন সারাদিনে, একটু দুধ বা দুধ জাতীয় খাবার অবশ্যই জরুরি, কারণ ক্যালসিয়াম কিন্তু এই বয়সে খুবই জরুরি। কারণ অনেক সময় বাচ্চাদের দেখবেন যে পায়ে ব্যথা করে, তখন বলে কি তুমি বড় হচ্ছ তো এই জন্য পায়ে ব্যথা, আসলে ব্যাপারটা তা না। ও ক্যালসিয়াম এবং ভিটামিন ডির যেই পরিমাণ দরকার ছিল সেই চাহিদাটা পূরণ করার জন্য হয়তো সেটি বাসায় যে খাবারটা দিয়েছিল সেটাতে আসলে নেই। তো এই সময় ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন এবং তার সাথে ক্যালোরিজ, এই টোটাল জিনিসটাকে একটু ব্যালেন্স রাখতে হবে। পরীক্ষার্থী যারা আছেন, পরীক্ষার আগে প্রচুর মানসিক চাপে থাকেন, পড়াশোনা করতে হয় অনেক বেশি, পরীক্ষার্থীদের জন্য আদর্শ খাদ্য তালিকা কেমন হওয়া উচিত?
পরীক্ষা তো সত্যিই খুব স্ট্রেসফুল, সত্যি কথা যেটা, যে পরীক্ষা মানে কিন্তু একটা টেনশন। অনেক ভালো রেজাল্ট করে যারা, তারাও কিন্তু বেশি টেনশন থাকে যে আমি কি ওই আমার যে রেজাল্টটা করা উচিত বা যেটা আমি টার্গেট সেটা কি আমি পারবো কিনা, এই টেনশনটা কিন্তু যারা বেশি ভালো রেজাল্ট করে তাদের বেশি থাকে। সো সেক্ষেত্রে তাদের খাবারের তালিকাটা একটু এমনভাবে চিন্তা করতে হবে যাতে তারা কোনো ডিসকমফোর্ট ফিল না করে। যেমন ক্যালোরিজের কথা সবসময় বলছি যে ক্যালোরিজ কিন্তু থাকতে হবে। খাবার আপনি এমন খাবার দিলেন যাতে কম ক্যালোরি, সেই কম ক্যালোরি খেয়ে অনেক সময় কিন্তু তার পুষ্টিটা সঠিক হয় না। অথবা আমি না খেয়ে চলে গেলাম পরীক্ষা দিতে, তখন কিন্তু আপনার ব্রেনে যথেষ্ট পরিমাণ গ্লুকোজ দিবে না। আমাদের ব্রেনের কিন্তু প্রথম ফুড হলো কি গ্লুকোজ। যদি আপনি একটা ধরেন কিছুই পাচ্ছেন না, আপনি যদি একটা ছানার মিষ্টিও খেয়ে যান এতটুকু, এইটাও কিন্তু আপনার ব্রেনের মধ্যে যথেষ্ট ক্যালোরি দিবে। একটা ছোট পুডিং খেয়ে যান, সেটাও কিন্তু ভালো। সবচাইতে ভালো হয় একটা ব্যালেন্স ফুড খেয়ে তারপরে পরীক্ষা দিতে যাওয়া। আর যদি পরীক্ষা দিতে যাওয়ার কথা বলেন, যেরকম ধরেন আপনি একটা রুটি, একটা ডিম আর তার সাথে একটু ভেজিটেবল দিয়ে খেয়ে যান, এইটুকুও যদি খান যথেষ্ট। আপনার যে 3-4টা রুটি খেতে হবে তা না। আপনি ব্রেড যদি ডিমের কোনো একটা আইটেম করে দেন বাচ্চাকে, দেখবেন যে পরীক্ষাটা ভালো হবে। মানে একটা ডিম রাখাটা পরীক্ষার্থীর জন্য অনেক জরুরি। এভরিডে যদি পরীক্ষার আগের কথা বলেন, অবশ্যই দুধ রাখতে হবে, দুধ জাতীয় খাবার রাখতে হবে প্রোটিনের সোর্স হিসেবে। একটু স্যুপ রাখতে পারে, যেটার ভিতরে আপনি ডিম, চিকেন, একটু ভিটামিনের জন্য আপনি গাজর, আপনি ধরেন একটু অন্যান্য মিক্সড ভেজিটেবলস, এগুলো দিয়ে যদি একটা স্যুপ তৈরি করে দেন বাসায়, তাহলে প্রোটিন, ভিটামিন, মিনারেলস সব পেয়ে গেল। একটু অল্প করে কর্নফ্লাওয়ার দিতে পারেন। যদি আপনি কর্নফ্লাওয়ার দেন তাহলে একটু কার্বো চলে আসলো। এই তার সাথে আপনি তো সল্ট দিবেন, কিন্তু অবশ্যই প্রসেসড কোনো সল্ট দিবেন না, যেমন পিঙ্ক সল্ট অথবা ধরেন আপনার টেস্টিং সল্ট। এই ধরনের এক্সট্রা সল্টগুলো দেওয়া বাচ্চাদের জন্য খুব একটা ভালো হবে না। মোবাইল আসক্তি, মোবাইলটা এখন খুবই অ্যাভেলেবল এবং বাচ্চাদের হাতে আমরা সবসময় দেখতে পাই। মোবাইলে আসক্ত হয়ে কিন্তু পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সারাদিন মোবাইল ফোন নিয়ে থাকছে। তো যে শিশুরা হচ্ছে মোবাইল ফোন আসক্ত, তাদের খাবার দাবারে কি কোনো পরিবর্তন আনতে হবে? আসলে মোবাইলের সাথে খাবারের কোনো সম্পর্কে নেই সরাসরি। মোবাইলটা হলো, আপনিও যদি সারাদিন ব্যবহার করেন, দেখবেন যে আপনারও ব্রেনের ভিতরে একটা হিপনোটাইজ করা বলি আমি এটাকে, যে আপনি এটাই জানতেছেন না যে আপনি দেখবেন স্ক্রল করছেন, সামটাইমস আপনি ভুলে গেছেন যে আপনি আসলে কি করছেন, করেই যাচ্ছি। আপনার ব্রেনের ভিতরে একদম পুরো একটা ফগি একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, যে আপনি এটা আসলে আপনার মানে ব্রেনে যে একটা সেন্স কাজ করা, এটি কিন্তু নষ্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে মোবাইল বন্ধ করার জন্য খাবার না, বরং কিছু খাবারের অ্যাট্রাকশন দিয়ে মোবাইলটাকে বন্ধ করা যেতে পারে। যে আপনি কিছু আকর্ষণীয় খাবার বাসায় বানালেন, যদি বাচ্চাদের জন্য হয়, তাহলে ও যেই খাবারগুলোকে পছন্দ করে সেগুলোকে একটু আরও ভিন্ন আঙ্গিকে আপনি বাসায় তৈরি করলেন। বাসায় এই খাবারটা বানানোর জন্য ওকে হেল্প নেওয়া, ওকে একটু বাসায় নিজের ছেলে মেয়েকে, মায়েরা যদি একটু ধরেন একটু আসো চপ বানাই, আসো এটাকে একটু কাটলেট তৈরি করি, আসো এটাকে আমরা নতুন একটা রেসিপি দেখি, এই যে আমরা একটু চেঞ্জ করে বা আমি আগের যুগে এই খাবারটা করতাম, এখন তো তোমার দাদিরা এরকম করতো বা অমুক করতো, এরকম করে যদি বাসায় একটু পরিবেশ তৈরি করা যায়, তাহলে মোবাইলে সরাসরি যারা আপনার ডিভাইস দিয়ে দিচ্ছি, এই ডিভাইস থেকে বাচ্চাদেরকে বের করার জন্য এরকম একটা টেকনিক আপনারা করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তীতে থাকবো নতুন কোনো পুষ্টিবিদ বা বিশেষজ্ঞের সাথে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত বি নিউজের সাথেই থাকুন।